যে আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি গতকাল সন্ধ্যা 6:30টার সময় মৃত্যুবরণ করেছেন। উনি HMPV সেটা সম্পর্কে আমরা বলছি যে এটা উনি আক্রান্ত ছিলেন। আমরা এই পার্টিকুলার রোগীর এই মৃত্যু এটাকে সামনে নিয়ে এবং এই ভাইরাসের সংক্রমণের বিস্তার বিভিন্ন দেশে যেভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করার জন্য এবং সারা দেশবাসীকে এই বিষয়ে করণীয় সম্পর্কে বলার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। সঞ্জিতা নামে যে রোগিনী মৃত্যুবরণ করেছেন, সঞ্জু নামে যে রোগিনী মৃত্যুবরণ করেছেন, তিনি আসলে আক্রান্ত হয়েছিলেন বা অসুস্থ বোধ করছিলেন 1 মাসের অধিক সময়কাল ধরে। 1 মাস অসুস্থ হিসেবে উনি বাসার কাছে চিকিৎসা, আশেপাশের যারা ওইভাবে স্বীকৃত চিকিৎসক নয় তাদের চিকিৎসা গ্রহণ করছিলেন। 1 মাস পর ওনার পরিস্থিতির একটু অবনতি ঘটলে উনি ঢাকার একটি হাসপাতালে আসেন। সেখানে ওনাকে অ্যান্টিবায়োটিক এবং অক্সিজেন দেওয়া হয়। তারও 4 দিন পর অবস্থার আরেকটু অবনতি হলে ওনাকে আরেকটি ঢাকাস্থ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তখন পরীক্ষা করা হয় এবং সেখানে দেখা যায় যে HMPV পজিটিভ। প্রথমে স্পষ্ট হওয়া দরকার আসলে এই রোগিনী হাসপাতালে এসেছিলেন মূলত সেপসিস নিয়ে, মানে উনি যখন হাসপাতালে আসছেন তখন ওনার সেপসিস আছে এবং তখন ওনার কালচারে শুধু HMPVর পাশাপাশি সেখানে ক্লেবশিয়েলাও পাওয়া গিয়েছিল এবং এটা ক্লেবশিয়েলা জনিত সেপসিসের কারণে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওনার HMPV পজিটিভ এই ফাইন্ডিংসটি হচ্ছে ওনার চিকিৎসাজনিত যে পরীক্ষা নিরীক্ষা তার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা ডিটেক্টেড হয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞানে যেটুকু বলা হচ্ছে সব জায়গায় সেটা হচ্ছে HMPVর কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল, কিন্তু HMPV আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, ইমিউনো কম্প্রোমাইজ থাকেন, ওই সকল মানুষের ক্ষেত্রে বা অল্প বয়সী, অনেক বেশি বয়সী তাদের ক্ষেত্রে এই রোগী নিয়ে আসলে উনি ওবেস ছিলেন, ওনার থাইরয়েড ডিসফাংশন ছিল এবং উনি আসলে ক্লেবশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করেছেন। এই সেপসিস বা এই মাল্টি অর্গান ফেলিয়ারের কেসগুলো যখন নাকি ভেন্টিলেট করা হয় সাধারণভাবে এদের আউটকাম পৃথিবীর উন্নত দেশগুলোতেও কিন্তু যথেষ্ট খারাপ হয়। অতএব এই মৃত্যুটিতে মূলত ক্লেবশিয়েলা জনিত সেপসিস এবং সেই কারণে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেলিয়ার এর মৃত্যুর কারণ হচ্ছে এগুলো। কিন্তু রোগিনী অবশ্যই দুর্ভাগ্যজনকভাবে তিনি HMPV আক্রান্তও ছিলেন, যেটি একটি সার্কুলেটিং ভাইরাস। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ এবং পৃথিবীব্যাপীও এই ভাইরাসটি এই সিজনাল ফ্লু হিসেবে মানুষকে আক্রমণ করে থাকে। অতএব এই মুহূর্তে আমাদের গত কোভিডের কারণে আমাদের যে ডায়াগনস্টিক ক্যাপাসিটি বেড়ে গিয়েছে, আমাদের সেই কারণে আসলে আমাদের আজকাল রেসপিরেটরি প্যানেলে ডিটেকশনে একসাথে অনেকগুলো ভাইরাস ধরা পড়ে, ওই কারণে HMPV ডিটেকশনটা এইভাবে হয়েছে। এখনও আমরা মনে করি যে দেশে আসলে যদি রুটিন স্ক্রিনিং হয় একটা সংখ্যক সবসময় একটা প্রপোর্শন HMPV থাকে, কিন্তু সেই HMPV কখনোই আসলে সাধারণভাবে মৃত্যুর কারণ হয় না। অতএব আমরা আজকে আসলে আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে এই কথাটি বলতে চাই যে এটি খুবই দুঃখজনক যে একজন HMPV আক্রান্ত মানুষ তিনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়, ভেন্টিলেটরে থাকা অবস্থায়, ওনাকে ভেন্টিলেটর থেকে উইন করা হয়েছিল, আসলে ভেন্টিলেটর থেকে বেরও করে আনা হয়েছিল অবস্থার উন্নতির কারণে, আবার 8 ঘন্টা পরে অবস্থার অবনতি হয় এবং তারপরে মৃত্যুবরণ করেন। এটা দুঃখজনক। ওনার মৃত্যুতে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা আশ্বস্ত করতে চাচ্ছি এই কারণে যে এখন পর্যন্ত বিজ্ঞানে আসলে HMPV কারণে মানুষের সরাসরি মৃত্যুর কথাটি সরাসরি বলা হচ্ছে না। এটির মৃত্যু হারও খুবই নেগলিজেবল। কোথাও কোথাও এটাকে 1000-এ একজন বলা হয় বটে, কিন্তু এটি সুস্থ মানুষের ক্ষেত্রে তাও না। অতএব একজন মানুষের সার্বিক সুস্থতা, তার ইমিউন স্ট্যাটাস, তার অন্যান্য রোগের উপস্থিতি, এইগুলো নির্ধারণ করে HMPV দিয়ে ওই মানুষটি আসলে কতখানি ঝুঁকির মধ্যে আক্রান্ত হবেন। তো আমরা কিন্তু এই যেহেতু ভাইরাসটির বিস্তার ঘটছে আশেপাশের দেশগুলোতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী কতগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা পরামর্শ দিতে চাই, এটা কোনো নির্দেশনা নয়। আসলে খুবই ভালো হয় যদি এই সময়কালে যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। এই সাধারণ বিষয়গুলো মেনে চললে এটির বিস্তার কমবে, কিন্তু এটি নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাধারণ স্বাস্থ্যবিধি, এগুলো আসলে অন্যান্য দেশে রেসপিরেটরি এটিকেট বলে, এটা সাধারণভাবে মানারই কথা। আমরা সেটুকু যা স্মরণ করে দিতে চাই যে মানুষজনকে যে আতঙ্কিত না হয়ে আপনারা শুধুমাত্র অনেক মানুষের মধ্যে গেলে একটু মাস্ক পরবেন, অসুস্থ বোধ করলে ঘরে থাকবেন।
আমাদের দিক থেকে এটা একেবারে ডাক্তারের ডিসক্রিপশন। সাধারণভাবে এই সময়কালে যে সিজনাল ফ্লু, এটা লক্ষণ একেবারেই তাই। এবং এই সিজনাল ফ্লুর কারণ 5-6টি ভাইরাস, এই সবগুলোর কোনোটি আলাদা করার উপর চিকিৎসার ক্ষেত্রে কোনো পার্থক্য তৈরি হয় না। অতএব আমরা এখন পর্যন্ত যখন রোগী ডাক্তার মনে করবেন এটা সিজনাল ফ্লু, সেখানে ওনার ভাইরাস নির্বাচন খুঁজতে যাওয়া প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। শিওর। আপনি যদিও নানাভাবে বলেছেন, কিন্তু সরাসরি কি বলবেন যে গতকাল যে নারী মারা গেছেন উনি কি এইচএমপি ভাইরাসে মারা গেলেন কিনা, নাকি অন্য কিছুতেই মারা গেলেন? ওনার এই প্রশ্নের ওনার মৃত্যুর কারণ আমরা বলেছি যেটা, সেটা হচ্ছে উনি 3টা, এটাকে বলি আমরা মানে বিভিন্ন ধরনের মাইক্রোবস দিয়ে আক্রান্ত অবস্থায় থাকা। ওনার 2টো মাইক্রোবস আক্রান্ত আমরা স্পষ্ট দেখতে পাই, একটি হচ্ছে এইচএমপিভি আর একটা হচ্ছে ক্লেবশিয়েলা। কনসিকুয়েন্টলি ওনার নিউমোনিয়া ডেভেলপ করেছিল এবং তার পরবর্তীতে ওনার মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছিল। সেটা একটা, যদি ক্লাসিক্যাল ক্লিনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলেন, এটা একটা সেপসিস, যেটা থেকে মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে এবং তার ফলে তিনি মৃত্যুবরণ করেছেন। এই সেপসিসের কারণ হিসেবে 2টো, একটি ভাইরাস এবং একটি ব্যাকটেরিয়া, এই দুটোই একই সাথে উপস্থিত ছিল যখন উনি হাসপাতালে এসেছিলেন। অতএব এটা কোনটি, মানে এইচএমপিভি যে 30 দিন আগে কি হয়েছিল এটা ডিটেক্ট করা কঠিন, কিন্তু উনি যখন থেকে হাসপাতালে নেটওয়ার্কে এসছেন তখন থেকে ওনার একটি ব্যাকটেরিয়া, একটি ভাইরাস এবং তারপর সেপসিস, তারপর নিউমোনিয়া, তারপর মাল্টি অর্গান ফেলিয়ার, ফাইনালি ইনকিউবেট করে ফেরত আনা যায়নি। একবার এসে আসার পরে উনি আবার মারা গিয়েছেন। সো এই হচ্ছে মোটা দাগে আমাদের ক্লিনিক্যাল ডেসক্রিপশন অফ দিস পার্টিকুলার কেস। আমরা যদি এখানে একটু বলি, যেমন করোনার সময় আমরা দেখেছি যে অন্য ডিজিজ থাকলেও মানে তিনি আক্রান্ত হয়েছেন বেশি এবং মারাও গিয়েছেন এরকম। এক্ষেত্রেও কিন্তু সেরকম, কিন্তু আমরা ওটা বলেছি করোনায় মৃত্যু হয়েছে। আমরা এখানে এই ধরনের বলবো কিনা? এটা এখন পর্যন্ত আসলে এইভাবে বলা যাবে না, কিন্তু নিশ্চয়ই এটা আইএলআই, আমরা বলছি যে এটা আইএলআই এর যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এটা এখন পর্যন্ত ওই ক্লাস্টারের মধ্যে। এইটা মৃত্যুকে এইচএমপিভি কারণে মৃত্যু, এই কথাটি আপনার পরবর্তীতে খেয়াল করবেন কোভিডের ক্ষেত্রে এটাকে আলাদা করা হয়েছিল, 2 ভাগ করা হয়েছিল, মানে কোভিডের কারণে। সো একইভাবে এটা সময় আসলে বিজ্ঞান এবং সময় নির্ধারণ করবে যে এই ধরনের মৃত্যুগুলোর ক্ষেত্রে কিভাবে ক্যাটাগরাইজ করা হবে। এখন পর্যন্ত এইভাবে স্পষ্ট কোরিলেশন, মানে এইচএমপিভির কারণে মৃত্যু বলার মতন আসলে কোনো ক্যাটাগরি ডেভেলপ করানো হয়নি। সো আমরা এখন পর্যন্ত যে স্বীকৃত মৃত্যুর কারণ সেগুলো বলছি, কিন্তু ওনার এই মৃত ব্যক্তি উনি এইচএমপিভি আক্রান্ত ছিলেন। এটা যদি বলেন যে অফিসিয়ালি না, আমরা বলতে পারি অবশ্যই এইচএমপিভি এই সময়কালে বাংলাদেশে যদি 100 জন 500 জন অসুস্থ মানুষকে করা হয়, কাউকে কাউকে অবশ্যই পাওয়া যাবে। এটা নির্ভর করবে পরীক্ষার উপরে, কিন্তু এটা কোনোভাবেই অতিরিক্ত কোনো ঝুঁকি সৃষ্টি করাটা বিধায় আমরা যেহেতু সাধারণ ফ্লুর যদি 500 রোগী নেন, আপনি নিশ্চিত কিছু মানুষের মধ্যে এইচএমপিভি পাবেন, কিন্তু সেটি আসলে কোনো বাড়তি ঝুঁকি সৃষ্টি করছে না তার জন্য। সেই জন্য এটিকে আমরা বলছি যে এই সময়কালের সাধারণ ফ্লু চিকিৎসায় চিকিৎসকরা যে প্রিন্সিপাল মেনে চলেন সেটা মেনে চললেই চলবে। গবেষণাধীন 2-1টি ভ্যাকসিনের কথা শোনা যায়, কিন্তু এখন পর্যন্ত এটি ভ্যাকসিন আকারে আসার সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই। কোন রকম কোনো অ্যালার্ট শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, কোনো দেশ থেকে জারি হয়নি। অ্যালার্ট শব্দটা যদি বলি, মানে কোনো সতর্কতা জারি করা হয়নি। কতগুলো বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন দেশে, সেটা চীন, ভারত বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পুরনো অনেক দিনের একটা গাইডলাইন আছে, সেখানেও তারা কিছু কথা বলেছে, কিন্তু সেগুলো খুবই সাধারণ পরামর্শ আকারে, কোনোভাবেই সেগুলোকে সতর্কতা বলা যাবে না। আমরা নির্দেশনা, সেই জন্য শব্দটা বারবার বলছি যে পরামর্শ আকারে একটি নির্দেশনা আছে, যেটি স্প্রেড, যেহেতু একটি প্লেন, এটা কনফাইন্ড এনভায়রনমেন্ট, ওখানে অনেক মানুষ একত্রে থাকে, যে কথাটা আমরা বলছি যে একটি কনফাইন্ড স্পেসে যদি বেশি মানুষ থাকে, অথবা মনে করেন শপিং মল যেখানে অনেক মানুষ থাকবে, সেখানে সবাই তো সুস্থ নাও হতে পারে, 2-1 জনের অসুস্থতার কারণে ভাইরাসটি ছড়াতে পারে। আরেকটি ব্যাপারে স্পষ্ট উল্লেখ করছি, সেটা হচ্ছে হাত ধোয়া। বারে বারে হাত ধোয়াটা খুবই জরুরি এই ভাইরাসের ক্ষেত্রে। মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া, এই দুটো কাজ যদি করা যায়, এটা সংক্রমণের বিস্তার রোধ করবে। একটা বিষয় সেটা হচ্ছে যে এখন এই অবস্থায়, যেমন করোনার আগেও কিন্তু আমরা এআরটি করছিলাম কিছুক্ষণ আগে, যে এরকম আমরা হালকা করে নিচ্ছিলাম। এখন এই কালকেই নারী মারা যাওয়ার কারণে সমস্ত গণমাধ্যম কিন্তু চলে এসছে, তারপরে এক ধরনের সংখ্যা কিন্তু তৈরি হয়েছে। তো আপনি এটা বলবেন কিনা যে আমাদের এটা কতটা ভয়াবহ, কতটা আতঙ্কের, এবং পাশাপাশি হচ্ছে যে ভারতেও কিন্তু অনেক আক্রান্ত হয়েছে, যেহেতু পাশের দেশ, অনেক আসা যাওয়া আছে লোকজনের মধ্যে, সেই কারণে আমাদের সীমান্ত এলাকায়ও এ ব্যাপারে কোনো সতর্কতা থাকবে কিনা? মানে এটা একটা আপনার প্রশ্নের উত্তরে আমরা বলছি যে বিজ্ঞানে যে কথাটি বারবার বলছি, আমরা
এখানে এই সভায় আসার আগে আমরা যতদূর জানার চেষ্টা করেছি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা এবং বিজ্ঞানের সকল গবেষণাপত্রগুলো দিয়ে, সেটা অনুযায়ী এখন পর্যন্ত কোনো বাড়তি ঝুঁকি সৃষ্টি হয়নি বা জানা যায়নি, এটা বলা হচ্ছে না। কিন্তু এটা মোটেই নিশ্চিত করে না যে আসলে কোনো রকম ঝুঁকি কখনোই তৈরি হবে না। আপনারা জানেন যে কোনো ভাইরাস যখন সার্কুলেশন থাকে এটা প্রতিনিয়ত মিউটেশন হতে থাকে, এবং আপনারা জানেন কোভিড ভাইরাসও বহু পুরনো ভাইরাস ছিল, কিন্তু এই মিউটেশন আসলে একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা ঘটলে পরে কখনো কখনো এটা বেশি ক্ষতিকারক বা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সো একটি ভাইরাস সার্কুলেশন থাকলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন ভাইরাসটি কম মুভ করে। আমরা যদি একটি মাটির বল বা এরকম একটি নরম একটি বল আমরা হাতে হাতে ঘোরাতে থাকি, এটা শেপ অল্টার্ড হতে থাকে। সেইটা একইভাবে এই ভাইরাসটি যখন সার্কুলেশনে ঘুরতে থাকবে এটা শেপ চেঞ্জ হতে থাকবে, এবং এই চেঞ্জের কারণে এটা কোনো এক সময় যদি এটা ভয়ঙ্কর হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে আমাদের চেষ্টা করা দরকার যেন সার্কুলেশনটাই কম হয়। আমরা যত তাড়াতাড়ি সার্কুলেশন আটকাতে পারবো ততই তার প্রাণঘাতী হয়ে ওঠার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ, জি শিশু এবং বয়স্কদের জন্য কি স্যার জি অবশ্যই 5 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বের শিশু এবং বয়স্কদের জন্য বাড়তি ঝুঁকি আছে, এটা স্পষ্ট। এবং ইমিউনিটি যাদের কম্প্রোমাইজ তাদের জন্য, এবং যাদের অন্যান্য রোগ ব্যাধি আছে, বিশেষ করে সিওপিডি অ্যাজমা যাদের আছে। একটা বিষয় যদি বলি, কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে খুব প্রিপারেশন ছিল না, পরে কিন্তু সেটা ভয়াবহ হয়েছে বাংলাদেশে। এটা এখন যে পর্যায়ে আছে, যদি আপনি বলছিলেন যদি ভয়াবহ হয়, বাংলাদেশ আসলে কি এক্সট্রা প্রিপারেশন দিচ্ছে বা কি প্ল্যান আছে? যেহেতু এটা একটা রেসপিরেটরি ভাইরাস, এটা প্রায় একইভাবে আক্রমণ করবে, এবং সেখানে আমরা খেয়াল করেছি যে এটা অক্সিজেনের রিকোয়ারমেন্ট বাড়াচ্ছে, এটা ওই অংশে আক্রমণ করবে। সো এখানে যে প্রস্তুতিটা আমরা বলি সেটা কোভিড কালে আমাদের যে প্রস্তুতিটা হয়েছে সেটাকে আমরা রিজুভিনেট করলে, অনফুট করলেই এটা প্রায় সিমিলার হবে বলে আমরা ধারণা করি। সো আমাদের একটা প্রস্তুতি ছিল যেটা গত বেশ কিছুদিন যাবৎ কোভিড না থাকার কারণে সেগুলো অনেকগুলো নন ফাংশনাল আছে। আমরা ইতিমধ্যে এখানে ডিজি মহোদয় আছেন, সিডিসি ওনারা আছেন, সচিব মহোদয়, সবাই আমি সব দুঃখিত তাদের সঙ্গে পরিচয় করে দিইনি। এখানে উপস্থিত আছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ সাইদুর রহমান, আছেন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর, এবং আছেন ডাইরেক্টর সিডিসি ডিজিজ কন্ট্রোল। মারা গেলে এর সোর্স অফ এইচএফডিপি আমাদের প্রস্তুতিতে যে অংশটুকু বলছি আমরা, যে আমাদের যে আগের প্রস্তুতি, আমরা এটা সবসময় আমরা প্রথমেই মনে করি যে আইসিইউ আসলে না, মূল প্রস্তুতিটা হচ্ছে অক্সিজেন তার যথেষ্ট সাপ্লাই থাকা। এটার জন্য আর কোনো রকম প্রস্তুতি, সাধারণভাবে ফ্লু চিকিৎসার পাশাপাশি তার অক্সিজেন রিকোয়ারমেন্ট, এবং এই পার্টিকুলার পেশেন্টটা আপনারা খেয়াল করবেন তার অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে গেছিল, এবং তারপরে এক সময় এটাকে মেনটেন করতে ইন্টিউবেট করতে হয়েছে। সো আমাদের সেই প্রস্তুতি দেশের 30টি জেলায় এই প্রস্তুতি আছে আপনারা জানেন, এবং বাকি 34টি জেলাতেও এই প্রস্তুতিগুলোকে আমরা অন্ত করে ফেলতে চেষ্টা করব ইতিমধ্যে দ্রুতই। কিন্তু আমরা মনে করি না আর কি এই মুহূর্তে যে এগুলো আসলে প্রয়োজন হবে, কিন্তু আমরা অবশ্যই আমাদের যে কোভিডকালীন প্রস্তুতি সেটাকে আবার রিজুভিনেট করে সাজিয়ে নিব আমরা, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেন আমরা দ্রুত রেসপন্ড করতে পারি। শুধুমাত্র আমরা বলবো যে মানুষকে, যেটা আমাদের বার্তা হচ্ছে মন্ত্রণালয় থেকে, আমরা সবাইকে কোনো রকমের সতর্ক অবস্থায় যেতে বলছি না, কিন্তু আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি যে ওনারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন, হাত ধোন, মাস্ক পরেন, জনসম্মুখে আসলে, অসুস্থ থাকলে ঘরে থাকেন, এবং চিকিৎসকরা ওনারা যখনই সাধারণ ফ্লু চিকিৎসা করবেন ওনারা চিন্তায় যেন এই ব্যাপারটি রাখেন। এর বেশি এই মুহূর্তে আসলে আমরা মনে করছি না কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো অবস্থা আছে। কিন্তু এই বারবার বলছি, সার্কুলেশনে থাকা ভাইরাস সব সময় মিউটেশনের ঝুঁকি থাকবে, এবং যত কম মিউটেশন হবে ততই তার প্রাণঘাতী হওয়ার ঝুঁকি কম। অতএব আমাদের অল আউট এফোর্ট থাকতে হবে। আমরা কোভিড থেকে শিখেছি যেটা যেন সার্কুলেশনে কম মুভ করে, যত বেশি মুভ করবে ততই সে ইউনিক হয়ে উঠতে থাকবে, এবং ঝুঁকি বাড়বে তার প্রাণঘাতী হয়ে ওঠার। লক্ষণগুলো সর্দি, কাশি, একেবারে গা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, এই একদম সাধারণ ফ্লুয়ের যা লক্ষণ তার থেকে এটার কোনো পার্থক্য নেই এখন পর্যন্ত। আমরা এখনো দূরে থাকার বিষয়টা বলছি না, কিন্তু আমরা ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করার ক্ষেত্রে, অসুস্থ রোগীর ক্ষেত্রে আমরা এটা বলছি যে যিনি ওই ধরনের লক্ষণ থাকবে তিনি যেন অন্য মানুষের কন্ট্যাক্টে না আসেন। যিনি সর্দি, জ্বর, কাশি, উনি যেন নিজে ঘরে থাকেন। কিন্তু আমরা কোনোভাবে বলছি না যে এটা, মানে এগুলোর একটা সায়েন্টিফিক ডেফিনেশন আছে, অতএব সেই ডেফিনেশন এখনো ডিফাইন করা হয় না এটাকে ছোঁয়াচে বলে। আমি সেই জন্য স্পষ্টই এই শব্দটি ব্যবহার করতে চাই না এখন। এটা এগুলো ক্লাসিক্যাল যারা ডেফিনেশনে ওনারা যখন বলবেন আমরা তখন এগুলো স্বীকৃত শব্দ ব্যবহার করব। এখন আমরা যেটা বলছি, যেটা যাদের অসুস্থ তারা ঘরে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের সবাই অল্প সময়ের নোটিসে আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, এই ভাইরাসের বিস্তার বন্ধ রাখবেন।
কিছু বলবেন? IDCR এর ডাইরেক্টর আমাদের এখানে আরো উপস্থিত আছেন আইডিসিআর সম্মানিত পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন। তো আমরা এখানে উপস্থিত ছিলেন আজকে, আমাদের বেশ অনেকেই উপস্থিত আছেন। আমি শুধু মেনশন করলাম যে স্বাস্থ্য পরিকল্যাণের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, ডিজি অধ্যাপক আবু জাফর, ডাইরেক্টর ডিজিজ কন্ট্রোল ফরহাদ, অধ্যাপক ফরহাদ আলী খান, এবং আছেন ডিরেক্টর আইডিসিআর তাহমিনা শিরিন, অধ্যাপক তাহমিনা শিরিন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই যে কোনো সময় আমাদের এই সংবাদগুলো দিয়ে আমাদেরকে জানাবেন যদি কোনো রকম কোনো এই ধরনের কোনো খবর জানা যায়। থ্যাংক ইউ। সরি আমি একাই বলে ফেললাম।